আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। সিরিয়া সীমান্তের কাছে ও দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। বড়দিনের ভাষণে পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির। ইরানের মহড়া নিয়ে ভয়ে কাঁপছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাব মানতে রাজি হয়েছে রাশিয়া, বললেন জেডি ভান্স। এতক্ষণ শুনছেন শিরোনামগুলো, এখন শুনবেন বিস্তারিত রিপোর্টে তাসলিমা আফরোজ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উত্তর পূর্ব লেবাননের হারমেল জেলার হাউস আল সাইয়েদ আলী এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হন। এলাকাটি সিরিয়া সীমান্তের কাছাকাছি। এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল সেলম এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় ১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি শাখা কুদস ফোর্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য হুসেন মাহমুদ মারশাদ আল জাওহারিকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি তিনি লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সঙ্গে জড়িত ছিলেন। ইসরায়েল আরও দাবি করেছে মাজদাল সেলমের কাছে এক অভিযানে হিজবুল্লার একজন সদস্যকেও তারা হত্যা করেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। বর্তমানে ইসরায়েল কৌশলগত গুরুত্ব দেখিয়ে লেবাননের ৫টি এলাকায় সেনা মোতায়েন রেখেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যে লেবানন সরকার দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ইসরায়েল দাবি করছে হিজবুল্লাহ আবারও অস্ত্র সংগ্রহ করছে। অন্যদিকে হিজবুল্লাহ তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিসমাস ইভ ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যেখানে পুতিনকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আমরা প্রত্যেকে মনে মনে ভাবতে পারি তার মৃত্যু হোক। ভাষণে একথা বলার আগে জেলেনস্কি প্রচলিত বিশ্বাসের কথা স্মরণ করেন, বলেন এই রাতে ক্রিসমাস ইভ স্বর্গের দরজা খুলে যায়, তাই সবাই প্রার্থনায় নিজ নিজ ইচ্ছা প্রকাশ করেন। এবার আমরা প্রত্যেকে মনে মনে ভাবতে পারি তার মৃত্যু হোক। জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনে শান্তি চাই, সেটির জন্য লড়াই করছি, প্রার্থনা করছি, আমরা সেটির যোগ্য। ভাষণের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, কল্যাণ ও সত্যের জয় হবে, শান্তির বিজয় যেন আসে, ইউক্রেন যেন টিকে থাকে। ইউক্রেনে বড়দিনের ছুটির আগ মুহূর্তেও হামলা অব্যাহত রাখে রাশিয়া। সব শেষ গত মঙ্গলবারের হামলায় অন্তত ৩ জন নিহত হন, আহত হন ১২ জন। ওই হামলায় অন্তত ৬৩৫টি রুশ ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণের ফলে পশ্চিমাঞ্চলের রিভনি, তেরনোপিল ও খোমেল নিতস্কি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। ভাষণে জেলেনস্কি বলেন, বড়দিনের আগে রাশিয়া আবারও নিজেদের চরিত্র দেখিয়েছে। ব্যাপক গোলাবর্ষণে তারা কয়েকশো শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যারা ঈশ্বরকে মানে না, খ্রিস্টধর্মের মানবিকতা থেকে বিচ্ছিন্ন, তারাই এভাবে আঘাত হানে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মহড়া নিয়ে বেশ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে ইসরায়েলে। মহড়ার আড়ালে মিসাইল হামলা চালানো হতে পারে বলে শঙ্কা দখলদার দেশটির। এ ব্যাপারে ইতোমধ্যে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে খবরও পাঠানো হয়েছে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। রোববার ২১ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর হামলার ঝুঁকি নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক ইসরায়েল। তারা যে কোনো কিছুকে এখন হুমকি হিসাবে নেয়। অ্যাক্সিওস জানিয়েছে, ৬ সপ্তাহ আগেও বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, ইরানের হামলার সম্ভাব্যতা ৫০%-এরও কম।
ইরান শুধুমাত্র মহড়া চালাচ্ছে এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনো ইঙ্গিত পাননি। মূলত চলতি বছরের মাঝামাঝি সময়ে ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে গভীর উৎকণ্ঠায় ভুগছে ইসরায়েল। যে কোনোভাবে ইরানের পারমাণবিক প্রকল্পের অগ্রগতি বন্ধ করে দিতে জোর তৎপরতা চালাচ্ছে মার্কিন মদতপুষ্ট দেশটি। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক গোপন বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ব্রিফ করেছেন। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে এক সামরিক প্রতিনিধি সংসদ সদস্যদের জানান, তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন ও সম্প্রসারণের চেষ্টা করছে। আইডিএফের আশঙ্কা, আগের মতোই ইরান একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ভূখণ্ডে বড় ধরনের আঘাত হানতে পারে। গত এক মাসে পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলোতেও ইসরায়েল ইরান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা জোরালো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ও কিছু বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, পরোক্ষ বা প্রক্সি ফ্রন্ট বিস্তৃত করছে এবং কূটনৈতিক পথ থেকে আরও দূরে সরে যাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধের ঝুঁকি প্রতি সপ্তাহেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণগুলো এখনও অমীমাংসিত থাকায় সংঘাতের একটি চক্রাকার ধারা তৈরি হয়েছে, যেখানে উত্তেজনা প্রায় কাঠামোগতভাবেই অনিবার্য। ইসরায়েলি সংবাদমাধ্যম কারসার ইনফোর বরাতে জানা যায়, দেশটির নিরাপত্তা সংস্থার এক শীর্ষ সূত্রের দাবি, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ ২০২৯ জানুয়ারির আগে ইরানে শাসক পরিবর্তনের সম্ভাবনা ইসরায়েল বিবেচনায় রেখেছে। সূত্রটি জানায়, ইরান একদিকে যেমন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে, অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক ও প্রতিরক্ষা স্থাপনাগুলো নিরবচ্ছিন্নভাবে নজরদারিতে রেখেছে। বিশেষজ্ঞদের মতে, আরেকটি সামরিক সংঘাত এখন কেবল সময়ের ব্যাপার। এদিকে কয়েকটি সূত্র অ্যাক্সিওসকে বলেছে, এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থেকেই যুদ্ধ বাধতে পারে। এ ধরনের মহড়াকে দুই পক্ষই হামলার প্রস্তুতি হিসাবে ধরে নিয়ে হামলা চালাতে পারে। উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি আরও ঘোলাটে হলে শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষ নিয়ে প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ২২ জুন ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় ট্রাম্পের নির্দেশে। এরপর ইরানও কাতারের আলুদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। টানা ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ট্রাম্পের। সেই বৈঠকের পর এবার মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট পুতিন বেশ কিছু আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যান্সের দাবি, রাশিয়া বুঝতে পেরেছে তারা ইউক্রেনে পুতুল সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে পারবে না। শুধু তাই নয়, তারা বুঝতে পেরেছে ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য না করলেও মস্কো এই বিষয়টি মানতে রাজি বলেই ভ্যান্সের বক্তব্য। যদিও আলাস্কা বৈঠকের পর এখনও পর্যন্ত ইউক্রেন যুদ্ধ ঘোষণা হয়নি। অনেকেই মনে করেছিলেন ট্রাম্প পুতিন বৈঠকের পর প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ঘোষিত হবে। যুদ্ধবিরতি ঘোষণা না হলেও রবিবার মস্কো এবং কিয়েভের মধ্যে বন্দি প্রত্যার্পণ হয়েছে। রাশিয়া জানিয়েছে ১৪৬ জন রাশিয়ার সেনাকে প্রত্যার্পণ করেছে ইউক্রেন। একই সঙ্গে সমসংখ্যক ইউক্রেনের সেনাকেও রাশিয়া মুক্তি দিয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেন অবশ্য কোনো নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেনি, তবে তারা বন্দি প্রত্যার্পণের বিষয়টি স্বীকার করেছে। রাশিয়া জানিয়েছে বন্দীদের মধ্যে ৮ জন বেসামরিক ব্যক্তি আছেন, যাদের কুরস্ক অঞ্চল থেকে আটক করা হয়েছিল। ইউক্রেন এ বিষয়েও কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের ২ গুরুত্বপূর্ণ বন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনের সাংবাদিক দিমিত্র খিলিউককে কার্যত অপহরণ করে রাশিয়া। এছাড়াও আটক করা হয়েছিল খেরসনের মেয়র ভলোদিমির মাইকোলায়েঙ্কোকে। রবিবার এই দুজনকেই মুক্তি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখনও পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যা আলোচনা হয়েছে তার সদর্থক চিত্র কেবলমাত্র দেখা গেছে এই বন্দি প্রত্যার্পণের ক্ষেত্রেই। অন্য কোনো বিষয় নিয়েই দুই দেশ এখনও পর্যন্ত মুখ খোলেনি। আক্রমণ প্রতি আক্রমণও বন্ধ হয়নি। বস্তুত রোববার ইউক্রেন দাবি করেছে দনেৎস্কে তারা ৩টি গ্রাম পুনরুদ্ধার করেছে। পূর্ব দনেৎস্কের ওই ৩টি গ্রাম রাশিয়া দখল করে রেখেছিল বলে অভিযোগ। আজকের আন্তর্জাতিক সংবাদ এই পর্যন্তই। নিয়মিত সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।